4টি সাদা সর্ষে আনো তো মা। 1 আঁটি খড় আর একটা দেশলাইও আনবে। বেটা সহজে যাবে না, সাদা সর্ষে পোড়া মারতে হবে ব্রহ্মদট্টিটাকে। এবার সর্ষে পোড়া ছুঁড়ে মারবো। তার আগে তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করি, যাবি না যাবি না? কি বললি? যাবি? তা তো বেশ ভালো, চলে যা, আমি কাপড় খুলে নিচ্ছি। তুই পশ্চিম দিক দিয়ে পালিয়ে যা। ছেঁড়া লাল কাপড়টা খুলে নিল নেপাল মোড়ার মাথা থেকে। বিড়ি বিড়ি করে মন্ত্র পড়ে 6 বার ফুঁ দিল মোড়ার মাথায়। যা, তোর কোনো ক্ষতি করব না, সোজা চলে যাবি একদম, আর কখনো এই দিকে আসবি না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম বাংলার ভূতের হাড় হিম করা একটি দুর্দান্ত গল্প, ওঝার বিপদ। কলমে সৌরেন দত্ত, গল্পের সূত্রধর ও অন্যান্য পুরুষ চরিত্রে আমি সতীশ, অন্যান্য বউ ও লতিকার চরিত্রে শ্রাবস্তী। তাহলে শুরু করছি আজকের গল্প, ওঝার বিপদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে। সকলকে অগ্রিম ধন্যবাদ। এক প্রত্যন্ত গ্রামে নেপাল ওঝা ভূত ছাড়াতে গিয়েছিল। ভূত ধরেছিল একটি অল্প বয়সী বধূকে। সে ঘন ঘন কাঁদত। কেউ কিছু প্রশ্ন করতে গেলে কিংবা কোনো সান্ত্বনা দিতে গেলে দাঁত খিঁচিয়ে কামড়াতে আসতো। খেতে বসলে ফেলে ছড়িয়ে খেত 1 ঘন্টা ধরে। বউটির নাম লতিকা, স্বামীর নাম ঝুনু। ঝুনু চাষবাসের কাজ করে খায়। নেপাল ওঝা ওইদিকে প্রায় 8-10টা গ্রামে ভীষণ বিখ্যাত। তার অভিজ্ঞতাও বহুদিনের। তার বয়স এখন 70-72। সে গম্ভীর হয়ে বউটির স্বামী ঝুনুকে জিজ্ঞাসা করল, কিছুদিনের মধ্যে তোমাদের বাড়িতে অথবা পাশাপাশি কোথাও কোনো চেনা মানুষ মারা গেছে কি? 5-7 জন কৌতূহলী বউঝি দাঁড়িয়ে দেখছিল। অন্য একজন বউ সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, মরেছে তো। ওই তো চক্রতীতের মেজো ছেলেটা বাজপুরে 15 দিন আগে মারা গেল। নেপাল সামান্য ভেবে বলল, তার মানে অপঘাত মৃত্যু। বলে সে নিঃশব্দে কিছুক্ষণ ভূতে পাওয়া বধূটির দিকে তাকিয়ে রইল। বউটি মিটিমিটি হাসতে লাগলো। নেপাল প্রশ্ন করল বউটিকে, মা, তোমার নাম কি? লতিকা নামে বউটির মুখ মুহূর্তে কঠিন হয়ে গেল। বলল, তোর নাম কি? নেপাল কিছু বলার আগেই বউটির স্বামী ঝুনু রাগ দেখিয়ে বলে উঠল, কাকে কি বলছিস বউ? উনি আমাদের নেপাল দাদু। লতিকা স্বামীকে বলল। ও তোর বাপ। নেপাল তৎক্ষণাৎ ঝুনুকে ইঙ্গিতে কথা বলতে বারণ করল। তারপর তার লাল পুঁটলি থেকে একটি আয়না বের করল। আয়নাটি বের করে লতিকার মুখের সামনে ধরে বলল, এই আয়নার দিকে চোখ রাখো। লতিকা টপ করে আয়নাটি নিজের হাতে নিল।
নিজের মুখ দেখল, আয়নার দিকে তাকিয়ে হি হি করল, দাঁত খিঁচিয়ে উঠল। সে কি হাসি! তারপর দূরে আয়নাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে শুরু করে দিল। নেপাল এবার ঝোলা থেকে একটা মরার মাথার খুলি বের করলো, তাতে সিঁদুর মাখালো। সেটা দেখেই লতিকা সভয়ে এক হাত পিছিয়ে বসলো। আরো জোরে কাঁদতে শুরু করলো। নেপাল একটা শিকড় বের করে সেটা রাখলো মরার মাথায়। বললে, কিলোখানেক আতপ চাল আর 10টা টাকা চাই। একটা ভালো পাত্রে চাল আর টাকা সাজিয়ে দাও। ঝুনু তাড়াতাড়ি তাই করলো। নেপাল বললে, নতুন গামছা একটা হবে। গামছা? না গা। ব্রহ্মদত্তির জন্য নতুন গামছা চাই। আচ্ছা ঠিক আছে, গামছার মূল্য স্বরূপ কিছু টাকা রাখো। ঝুনু এক থালা আতপ চালের উপর একটি ঝুড়িতে টাকার নোট চাপিয়ে মরার খুলির সামনে রাখলো। নেপাল বললে, তাড়াতে বেশ সময় লাগবে। তোমরা 8 হাতের ভেতরে কেউ এসো না। পশ্চিম দিকটা বাঁকা রাখো। সকলে দূরে দূরে সরে গেল। পশ্চিম দিকটা একদম ফাঁকা, কেউ সেখানে নেই। খুলিটা হাতে নিয়ে নেপাল ওঝা অনেকক্ষণ চোখ বুজে বসে রইল। তারপর কত রকম যে অঙ্গভঙ্গি করলো তা বলে শেষ করা যায় না। মাঝে মাঝে মরার মাথাটাকে জিজ্ঞাসা করতে লাগলো, কিরে, যাবি এবার? কি বললি? যাবি না? ঠিক আছে, দেখি তুই চাস কি না। তোর এমন হাল করে ছাড়বো যে 3 ভুবনে গেলে তুই আর ঠাঁই পাবি না। ভালোই ভালোই ছেড়ে চলে গেলে তোকে আর আমরা শাস্তি দেব না। চলে যা তাড়াতাড়ি। এরপর ঝুনুকে কাছে ডেকে নেপাল বললে, এই কালো সর্ষেগুলো হাতের মুঠোয় নিয়ে এখানে চুপটি করে বসে থাকো। যদি মুঠো খুলে কেউ নেবার চেষ্টা করে তক্ষুনি আমাকে বলবে। ঝুনু ভয় পেয়ে গেল। বললে, অন্য কাউকে দিয়ে কাজ হয় না কর্তা। নেপালও যা থাকতে ভয়টা কি রে? আমি তো কাছেই আছি। ভয় পেলে তোমার বিপদ বাড়তে পারে। মরার মাথাটায় আবার একটা ছেঁড়া কাপড়কে মন্ত্রপুত করে সেটা দিয়ে চাপা দিয়ে নেপাল বললে, তোর পালাবার পথ এখন বন্ধ। এবার দেখবো তুই যাস কি না। দূরে এক 60 বছরের বুড়ি দাঁড়িয়ে এই সব দেখছিল। তাকে লক্ষ্য করে নেপাল বললে, 4টি সাদা সর্ষে আনো তো মা। 1 আঁটি খড় আর একটা দেশলাইও আনবে। বেটা সহজে যাবে না। সাদা সর্ষে পোড়া মারতে হবে ব্রহ্মদত্তিটাকে। অজ্ঞাত আশঙ্কায় ঝুনুর কাঁপুনি শুরু হয়ে গেল। নেপাল বললে, ব্রহ্মদত্তির অসীম শক্তি। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। মনে মনে পারলে রাম নাম করো। সকলে আরো সরে গেল। ভয় যেমনই পাচ্ছে তেমনি ভূত দেখার কৌতূহলকেও দমন করতে পারছে না কেউ। নেপাল মরার খুলির কাছে মুখ নিয়ে গেল। বললে, এত লোক দেখছে, সকলের সামনে তোকে হেনস্থা করব। সেটা কি ভালো হবে? ভালোই ভালোই চলে যা। তাতে তোরও মঙ্গল হবে, আমারও কষ্ট কমবে। কিরে, যাবি? যাবি না? আচ্ছা আচ্ছা, তোকে এবার সত্য সত্য মজাটা দেখাতেই হচ্ছে। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ততক্ষণে সেই বুড়ি একটা ছোট রেকাবিতে কিছু সাদা সর্ষে দিয়ে গেল। আর একটি ছোকরা 1 আঁটি খড় ও একটা দেশলাই দিয়ে গেল। ওদিকে যাকে ভূতে পেয়েছিল সে এতক্ষণ ভালো মেয়ে মানুষটির মতো বসে বসে দেখছিল। তার মুখে ছিল না কোনো বিকার।
এবার সে মুহূর্তে আলু থালু বেশে উঠে এসে নেপালকে দাঁত মুখ খিঁচিয়ে 2 হাত দিয়ে গলা টিপতে এলো। কিন্তু নেপালের গলায় হাত লাগাতে না পেরে 2 হাতে নিজের মাথার লম্বা চুল এলোপাথাড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। শিশুদের বায়না করার মতোই 2 পা ধপাস ধপাস করে মাটিতে আছাড় মারতে লাগলো। মুখে ক্রমাগত গর্জন করতে লাগলো। নেপাল 3 বার বললে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাঁ হাতে খড়ের আঁটিটা ধরে দেশলাই কাঠি দিয়ে সেটা ধরালো। বিড়বিড় করে মন্ত্র বলে সর্ষেগুলো সেই আগুনের উপর ছেটাতে লাগলো। বউটা একটা বিকট গর্জন করে সেই সময় ধপ করে বসে পড়ল। মাথার চুলগুলো এমন এলোপাথাড়ি হয়ে গেল যে সামনের দিকে মুখখানা খুব অল্পই দেখা যেতে লাগলো। বিভৎস ভঙ্গিতে নিঃশব্দে মাথা দোলাতে লাগলো সে। হাতের মুঠোয় সর্ষে ধরে ঝুনু তার বউয়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বসেছিল। হঠাৎ নেপাল ওঝার দিকে খানিকটা সরে বলে উঠল, আরে বাবা, আমার গলা টিপে ধরেছে, আমার গলা টিপে ধরেছে, আমার গলা। বলতে বলতে সে গোঁ গোঁ শব্দ করতে করতে চোখ উল্টে মাটিতে শুয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা 2-3 জন জোয়ান ছেলের দিকে তাকিয়ে নেপাল বলল, তোমরা জুনুকে ঘরের ভিতরে নিয়ে যাও, মাথায় মুখে জল দাও, একটু বাদেই জ্ঞান ফিরে আসবে। আর এখানে আনার দরকার নেই, তোমরা পশ্চিম দিকটা একদম খালি করে দাও। ব্রহ্মদত্তী বিকট মূর্তি ধরে ওখান দিয়েই যাবে। নেপাল খড়ের আঁটি সরিয়ে সেখান থেকে কয়েকটা পোড়া সর্ষে হাতে তুলে নিল। মরার খুলির কাছে মুখ নিয়ে গিয়ে বললে, এবার এবার সরষে পোড়া ছুঁড়ে মারবো। তার আগে তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করি, যাবি না যাবি না? কি বললি? যাবি? তা তো বেশ ভালো, চলে যা, আমি কাপড় খুলে নিচ্ছি, তুই পশ্চিম দিক দিয়ে পালিয়ে যা। ছেঁড়া লাল কাপড়টা খুলে নিল নেপাল মোড়ার মাথা থেকে। বিড়বিড় করে মন্ত্র পড়ে 6 বার ফুঁ দিল মরার মাথায়। বললে বললে যা, তোর কোনো ক্ষতি করব না, সোজা চলে যাবি একদম, আর কখনো এই দিকে আসবি না। তারপর বউটার কাছে গিয়ে বললে, কিরে গেলি? কথা শুনছিস না তো? ছাটা নিয়ে আসবো, বল বল তাড়াতাড়ি বল। বলে বউটির মাথায় ফুঁ দিতে লাগলো নেপাল জোরে জোরে। বউটিও আস্তে আস্তে নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ সেইভাবে ফুঁ দিয়ে অবশেষে মেয়েটির মাথায় হাত দিয়ে বললে, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন একটু গরম কিছু খাও। অন্যদের বললে, রোগিণীকে রাত্রে খাওয়ার পরে প্রতিবার 1 গ্লাস করে গরম দুধ খাওয়াবেন। রোজ স্নান করাতে হবে। শাক সবজি বেশি করে খাওয়াতে হবে। তেল ঝাল মশলা না খেলেই ভালো হয়। 1 ঘোড়া জল নিয়ে এসে বউটির মাথা ধোয়াও, আর চিন্তা নেই। আমার কাজ শেষ, সন্ধ্যা হতে আর দেরি নেই, অনেক দূর যেতে হবে আমাকে। বলে সে থালায় রাখা চাল এবং টাকা তুলে নিল। ঝুনু বললে, কোনো কোনো ভয় নেই তো কর্তা? না না, আর ভয় নেই। এমন ব্যবস্থা করে দিয়েছি যে বাচ্চাতনকে আর ফিরে আসতে হবে না। দাও এবার খুশি হয়ে কিছু বকশিস টকশিস দাও আমাকে। ভূত পেদনি হলে কম করে নেই, তবে এই ব্রহ্মদত্তি ছাড়িয়েছি, একটু বেশি করে পয়সা দিও মা কালীর নামে। ঘরের ভেতর ঢুকে ঝুনু 100 টাকা দিল নেপালের হাতে। এবারেই তো আসল ভূতের খেলা। বেরিয়ে পড়ল নেপাল নিজের বাড়ির দিকে।
গাছে গাছে আধার নেমে এসেছে। পথ হাঁটছে নেপাল, যাবে সেই মুকুন্দপুর। বেশ দূর, অজপাড়া গাঁয়ের রাস্তা। গাড়ি ঘোড়ার পথ তো নয়, অনেকখানি পথ তাকে হেঁটে যেতে হবে। কিছুটা পথ মাঠ দিয়েও যাওয়া যেত, কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে মাঠে জল জমে গেছে। একা যেতে হবে নেপালকে। হন হন করে হাঁটছে নেপাল। অনেকগুলো গ্রাম পেরুতে হবে নেপালকে। বেশ রাত হবে বাড়ি পৌঁছাতে। দিনের আলো থাকলে তেমন কষ্ট হতো না, আর একটু অন্ধকার হলেই মুশকিলে পড়তে হবে। শালিগন্ধের শেষ প্রান্তে এসে থামলো নেপাল। এখান থেকে একটা সোজা পথ গেছে তালপুকুর মাঠ পর্যন্ত। এ পথ দিয়ে গেলে খুব কম সময় লাগবে, কিন্তু সমস্যা হলো আশেপাশে লোকজনের বাস নেই। দুপাশে কেবল বাঁশ বাগান। পথে একটা শ্মশানও আছে, যদিও ওটাকে কেউ এখন মরা পোড়ানোর কাজে ব্যবহার করে না। এখন ছেলেদের খেলার মাঠ হয়েছে। সেই পথেই হাঁটতে লাগলো। পথের মাঝ বরাবর যখন এসেছে, তখন তার চোখে পড়ল সামনে তারই মতো আর একজন হেঁটে যাচ্ছে। নেপাল ডাকলে, ও দাদা, ও দাদা। লোকটা দাঁড়িয়ে পড়ল। নেপাল আরো জোরে পা চালিয়ে ধরে ফেলল লোকটাকে। যেন যেন একটু চেনা চেনা মনে হলো নেপালের, কিন্তু কোথায় দেখেছে তা ঠিক স্মরণ করতে পারল না। নেপাল বললে, তাকো কোথায়? লোকটা বললে, তোমার সঙ্গেই তো যাচ্ছি, চলো আমার বাড়ি দেখবে। উত্তর শুনে খুশি হলো না নেপাল। লোকটা পাগল নয় তো? নিশ্চয়ই লোকটা পাগল। তবে পাগল হোক আর যাই হোক, সঙ্গী তো একজন পাওয়া গেল, এটাই বা কম কি? লোকটা সঙ্গে থাকায় একটু সাহস পেল নেপাল। কথাবার্তা নেই অনেকক্ষণ। লোকটা আগে আগে চলছে, তার পিছনে পিছনে চলছে নেপাল। হঠাৎ জিজ্ঞাসা করলে লোকটা, কোথায় গিয়েছিলে? ভূত ছাড়াতে, নফরগঞ্জে। ভূত ছাড়িয়েছ? বেটা সহজে কি ছাড়তে চায়? হ্যাঁ, কত যে কেটেছি কি বলবো তোমায়। বেটা ব্রহ্মদত্তি। লোকটা ক্ষেপে উঠে বললে, দেখো, ভূতেদের নামে মিথ্যে বদনাম দেবে না বলে দিচ্ছি। বউটার অম্বলের অসুখ, তাই অমন করে। আর তুমি ভূতে ধরেছে বলে তাদের কাছ থেকে ধাপ্পা মেরে টাকা রোজগার করে এনেছ। নেপাল বললে, ভূত ছাড়ানোর ব্যাপার তুমি কি বোঝো? হ্যাঁ, তুমি কি ওজা নাকি? রাগ হলো নেপালের। সে বেশ ঝাঁঝ দেখিয়ে বলল। লোকটা বললে, আমি ওঝা নই, আমি ওঝার বাবা। কি যেন বলতে যাচ্ছিল নেপাল। এই সময় পাশের জঙ্গলে কারা যেন ফিসফিস করে কথা বলছে। সে স্পষ্ট শুনতে পেল। যারা কথা বলছে তাদের দেখতে পাচ্ছে না সে। একটু ভয় পেল নেপাল। চোর ছেঁচড় নয় তো, তার কাছে টাকা আছে, কিছু জিনিসপত্র আছে, মেরে ধরে নিয়ে নেবে না তো? ভয় পাচ্ছ কেন? কেউ তোমার টাকা নেবে না।
চলে এসো আমার পিছনে। কথা যারাই বলুক, নেপাল ভেবে পেল না তার কাছে টাকা কড়ি আছে। তা জানলো কি করে লোকটা? সে বললে, না না, কাছে টাকা করি কিছুই নেই। মিথ্যে বলছো। তোমার ট্যাগে 120 টাকা আছে। তোমার ওই পোঁটলার ভেতরেও টাকা আছে। আমি সব জানি। আমাকে মিথ্যা কথা বলে লাভ হবে না। টাকার খবর তুমি কি করে জানলে? এগিয়ে চলতে চলতে লোকটা বললে, আমরা সব জানতে পারি। তুমি কে তা আমি জানি। 12 বছর আগে তোমার বাবা মারা গেছে না? আমাকে তুমি চেনো? মুকুন্দপুরের হরিপাত্রের মেজ ছেলে আমি। খুব চিনি, দুনিয়ার সকলকে চিনি। অকস্মাৎ বিনা মেঘেই কোনো একটা বিজলির চমক খেয়ে গেল। ভেতরে ভেতরে ঘেমে উঠল নেপাল। আর তার কোনো মন্ত্র মনে পড়ল না। ভয়ে ভয়ে বলল, তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না। অবশ্য কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। হঠাৎ অট্ট হাসি হাসল লোকটি। জগন্নাথ গায়েনকে চেনো? জগন্নাথ গায়েন? জগন্নাথ জগন্নাথ তো 8-10 বছর আগে মারা গেছে। সে গাড়ি চালাতো শহরে। লোকটা বললে, হ্যাঁ, জগন্নাথ গাড়ি চালাতে চালাতেই মারা গেছে। তার গাড়ির সঙ্গে একটা লরির ধাক্কা লেগেছিল। কিন্তু কিন্তু তুমি কে? লোকটা এবার ফিরল নেপালের দিকে। লোকটার মুখটা থেতলে গেছে, সারা শরীর রক্তময়। অকস্মাৎ চাঁদের আলোয় নেপাল লোকটার ক্ষত বিক্ষত মুখ দেখে আঁতকে উঠল। বললে, ও কি? তোমার সারা শরীরে এত রক্ত কেন? কথাটা তাকে শেষ করতে না দিয়ে লোকটা নাকি সুরে বললে, আমি সেই জগন্নাথ গায়েন। আর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল নেপালের ওপর। নেপালের মনে হলো তার কাঁধে যেন কেউ চেপে বসেছে। ভীষণ ভারী হয়ে উঠেছে তার নিজের শরীরটা। পা ফেলতে কষ্ট হচ্ছে ভীষণ। এলো পাথারি বলতে লাগলো, ওং ওং জয়ন্তী মঙ্গলা কালী, ওং ওং জয়ন্তী মঙ্গলা কালী, ওং ক্রিং স্ক্রিং, ওং ওং জয়ন্তী মঙ্গলা কালী, ওং ওং হিং 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 শ্রী ওং জয়ন্তী মঙ্গলা। বলতে বলতে ছুটতে লাগলো প্রাণপণে। মুকুন্দপুরের মাঠে পা দিয়েই নেপাল ছুটতে লাগলো প্রাণপণে। ধপাস করে পড়ে গেল নেপাল। আবার উঠে ছুটতে লাগলো। এইভাবে ছুটতে ছুটতে নিজের গ্রামের সীমানায় এসে মুখ থুবড়ে পড়ল নেপাল ওঝা। তারপর তার আর কিছু মনে নেই। এই ঘটনার পর ওঝাগিরি ছেড়ে দিল নেপাল। কে বলতে পারে, আবার হয়তো সে কোনোদিন এর থেকেও উৎকট বিপদে পড়বে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে এরকমই আরো ভালো ভালো গল্প আমরা আপনাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ।